প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতান্ত্রিক সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমবাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন মৌলিক বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে এই সংস্কার উদ্যোগ নিয়ে রয়েছে নানা জনের নানা মত। কেউ বলছে এত সংস্কার দরকার নেই, দ্রুত নির্বাচন দিন, আবার কেউ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার ও নির্বাচনের কোনটা আগে কোনটা পরে এই বিতর্ক যখন চলছে, তখন বিভিন্ন পক্ষের দাবির হিড়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, রাস্তাঘাটের সংস্কার, নাগরিক সেবা সহ নানান ইস্যুতে তৈরি হওয়া চরম ভোগান্তি নিয়ে সৃষ্টি হচ্ছে ক্ষোভ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কারই কি শুধু দায়িত্ব? আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনার বিষয়ে সংস্কারই কি শুধু দায়িত্ব? প্রথমে শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে। আপনি তো এই সংস্কার যতটা আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা কোনটা গুরুত্ব বেশি পাচ্ছে এখন তাহলে? না, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই রাতে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। না, আমার মনে হয় যে আমরা অনেক সময় জিনিসটাকে জটিল করে ফেলছি, এবং আমরা বলতে আমাদের বলতে হয় যারা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার। আমার কাছে মনে হয় অহেতুক কতকগুলো জিনিসকে জটিল করে তুলছে। আমি যদি কথাটাকে এইভাবে বলি, ধরেন এত বড় একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার, যার বিরুদ্ধে আমরা 1 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করলাম এবং শেষে এসে তাদেরকে হটানোর কাজটা করা গেল। তাই এইটা যে তাকে আমরা হটানোর কাজটা করলাম, তার মানে যদি বলেন কি মানুষ কি চায়, তো মানুষ তো তার জীবনে একটু স্বস্তি চায়। স্বস্তিটা ছিল না, এই কারণে তো হটানো হলো। যদি মানুষের জীবনে স্বস্তি থাকতো, আমরা আন্দোলন করলে কি হটাইতে পারতাম না। এটাই এখন সেই স্বস্তি কি, তার জীবনমান, প্রতিদিনের জীবনের যেমন সংকট, তার স্বস্তি ছিল না। একই সাথে ন্যূনতম ভোটের অধিকারটাও নির্বাসিত হয়ে গেছিল। কারণ স্বস্তির কথাটা আবার বললে একতরফা অনেক সময় হয়ে যায় যে স্বস্তি কে কিভাবে দেবে। তা জনগণ সে তার মাপকাঠি মাপবে কিসের উপরে? না, আপনারা যখন আন্দোলনটা করেছে, একটি পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা, নানা বিষয়ে সৃষ্টি হয়েছিল এবং সেটা প্রধান দাবি ছিল। সেই জায়গাটিতে কোনো আমি আসছি, কথাটা আসছি, আগে ভিত্তিটা বলি, তারপরে আমি আসছি এই জায়গায়। যে তাহলে এই যে কথাটা, যে স্বস্তির যে আলোচনাটা, তা স্বস্তি ওই যে বললাম যে মানুষ তাহলে মাপবে কিভাবে? যে মাপার এটা ছিল যে ঠিক আছে, তুমি ক্ষমতায় আছো, কিন্তু তুমি আমার ভোটে নির্বাচিত হলে তুমি যদি স্বস্তি না দিতে পারো, আমার এক ধরনের ভূমিকা হবে। এই সরকার এই কোনো স্বস্তি দিতে পারে নাই বলেই তো আমরা তাকে উৎখাত করার পরে একটা অন্তর্বর্তী সরকার গঠন করলাম। তাহলে এই সরকারের সামনে প্রধান কি কাজ ছিল? প্রধান কাজ, সে মুখে সংস্কার বলুক, যাই বলুক, মূল কাজটা হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া। তা সংস্কার আলাপ আলোচনার মধ্যে আছি, কোনো স্বস্তির খবর নাই। আমি একটা ছোট্ট উদাহরণ খালি দিয়ে একটা উদাহরণ দিই। ধরুন, সংস্কারের কাজ করতে গেলে তো তার প্রথমে আগে কি দরকার ছিল? যে বাজার ব্যবস্থার সংস্কার। কারণ মানুষ তো আগে পেটে, ওই যে গ্রামের কথা আছে নাকি, পেটে সইলে পিঠে সয়। তা আপনি দ্রব্যমূল্যের এই যে বিষয়টা নিয়ে করবেন, কিন্তু আপনি একই ধারা, ওই আমলে যে পদ্ধতিতে ছিল, যে সিন্ডিকেট, যে মধ্যস্বত্বভোগী, যে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যে সংকট, সেটাই তা আপনি তো সেটাই করলেন না। তাহলে সরকারের কাছে আমাকে যদি বলেন, প্রথম কাজটা হচ্ছে স্বস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার ছিল তাই তাদের করা উচিত। ছোট্ট আরেকটা প্রশ্ন করি, যেটা অত্যন্ত মানে সবাই আলোচনা করছে, সেটি হচ্ছে যে এই সরকার ক্ষমতা আসার পর বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা, বিশেষ করে যে খুন, রাহাজানি, ডাকাতির পরিমাণ বাড়ছে, যেটা গণমাধ্যমে আমরা দেখতে পাই। অন্যদিকে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটের কথা বলা হতো বিগত সরকারের সময়ে, অর্থাৎ সেই জায়গাটিতেই তো কোনো কিছু করা যায়নি, যেহেতু আপনারা আন্দোলন করেছেন। তাহলে এই ব্যবস্থা কেন? ওই যে বললাম, আমি তো ওই কথাটাই বললাম যে এইটা করতে গেলে পুরো যে বাজার ব্যবস্থা, মানে বোধগম্য শব্দ বললাম, আগের যে বাজার ব্যবস্থা ছিল সেইটাকে তো আপনি সংস্কার শব্দটা আমি গ্রহণই করলাম, সেটা তো সংস্কার করলেন, আপনি তো হাতে দিলেন না। বরঞ্চ না দিয়ে দিন যত চলে গেছে, আপনি সিন্ডিকেট তো ভাঙলেন না, বরঞ্চ সিন্ডিকেট ব্যবসায়ী
মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এই সময় কনসলিডেট করে গেছে। তাদের যে অনৈক্যটা 2-4 দিনের জন্য যেটা তৈরি হয়েছিল এখন কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। তো ইট ইজ ইওর ফেলিওর। সর্বশেষ প্রশ্ন আপনাকে করি, একই কথা ওই যে ওইটা বলে আপনি বলছেন যে অর্থাৎ তারা আরো কনসলিডেট হয়ে গেছে সিন্ডিকেট গুলা, যে সিন্ডিকেটের অভিযোগ আনা হতো, তাহলে এত বড় গণঅভ্যুত্থানের পরে এই সরকার যখন সিন্ডিকেটে ভাঙতেই পারলো না, তাহলে ভবিষ্যতে কি দাঁড়াবে? ভবিষ্যতে কি হবে আপনি বোঝেন। ছোট উদাহরণ দিয়েই শেষ করি। আপনি ধরেন সিলিন্ডার, আমরা দীর্ঘদিন আপনাদের এইখানে সহ আলোচনা করেছি, আমি তো গণশুনানিতে একাধিকবার বলেছি, জ্যোতির্ময় উনি ভালো করেই জানেন যে একসময় এক ব্যবসায়ী বলছিল যে আমাদেরকে এই যে 1/73 থেকে বাদ দেন, আমরা এই 12 কেজির সিলিন্ডার 600-700 টাকায় দিতে পারবো। আমরা আগের সরকার দাম বাড়ালে আমরা যুক্তি দিয়ে বিরোধিতা করতাম, আর এই সরকার এই গতকালে তো দেখলেন যে 19 টাকা বাড়িয়ে দিয়েছে। তার মানে যদি এই পদ্ধতি চলতে থাকে তাহলে মানুষের পকেট কাটা অবাধারিতভাবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আমরা এর বিরুদ্ধে তো অলরেডি কথা বলছি এবং বলছি যে এটা যদি সরকার এটা ফেল যেটা করছে, সুতরাং এই সরকার আমরা তো প্রত্যাশা আর করছি না তার কাছ থেকে দ্রুততম সময়ে সে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিক, আমরা তার সাথেই ফয়সালা করতে চাই। ধন্যবাদ। আবার আসবো আপনাকে। যে সুলতান সালাউদ্দিন টুকু, আপনি কে বলেন, বিশেষ করে আজকে রুহুল কবির রিজভী বলেছেন যে সংস্কার নিয়ে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিন, এবং অনেকে বলবার চেষ্টা করেছেন যে নির্বাচিত সরকারের পক্ষে অনেক কিছু সমাধান করা সম্ভব, যেটি ইউনিসেন প্রিন্স বলবার চেষ্টা করেন। কিন্তু যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে, এই প্রেক্ষাপটে আপনারা কি করবেন বা কি পরিকল্পনা আপনাদের? আজকে তো সংস্কার কমিটি নিয়ে মিটিং হয়েছে, যেটা 8 তারিখে তারা আনুষ্ঠানিকভাবে। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছে, আমার দুইজন আলোচক প্রিন্স ভাই এবং জ্যোতিষ্ময় ভাই সহ যারা এই আলোচনাটি শুনছেন এই মধ্যরাতে, আমি সবাইকেই, আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আমি বলতে চাই যে সংস্কার না নির্বাচন, নির্বাচন হচ্ছে বাস্তবতা। এই দেশের মালিককে, এই দেশের জনগণ, এই দেশের মালিকানা কিন্তু যারা সরকার আছে তাদের না। তারা সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখন এই দায়িত্ব পেয়ে যদি আমি মালিক বনে যাই, তখন কিন্তু স্বৈরাচারী মনোভাব কিন্তু তৈরি, ফ্যাসিবাদ তৈরি হয়, মানুষের উপর দমন পীড়ন, একই নির্যাতনের একটি মানসিকতা তৈরি হয়, তখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে যেই প্রশ্নটি আপনি করেছেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে, প্রিন্স ভাই বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত। এই দেশের নির্বাচন হবে, এটাই বাস্তবতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, হতেই থাকবে। আপনার 10 দিন পরে নির্বাচনের পর কি সংস্কারের প্রয়োজন হবে না? বাস্তবতায় যখন যে পরিবেশ, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু পদক্ষেপ নিতে হয়। আজকে আপনি সংসদে যখন কোনো বিষয়ে বিল উত্থাপিত হয়, জনগণের স্বার্থে সংবিধান সংশোধন হয় না, এটাই স্বাভাবিক। সংস্কার, এটা তো আমি মাঝে মধ্যে বলি যে এই ফ্যাসিস্ট হাসিনা খুনি শেখ হাসিনার কথার মতো কথা হয়ে যাচ্ছে। শেষ দিক দিয়ে হাসিনা বলতেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানে গণতন্ত্র তারা চায় না, উন্নয়নের উপরে ধোয়া তুলে লুটপাট করতে হবে, এই নীতিতে তারা এগোলেন, যেই জন্য আজকে তাদেররা বিদায় নিতে বাধ্য হয়েছে, যখন জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে তাদের অবস্থান হয়েছে। আজকের বাস্তবতায় যেভাবেই ব্যাখ্যা করুক, আপনি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হতে যাচ্ছে, আপনি জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এই দায় কার? সরকারের দায়। আজকে জনগণ তার পছন্দর মতো সরকার গঠন করবে, তারা যে মত দিবে, জনগণ ভোট দিবে, তাদের সরকার তাদের কাছে অনেক কিছু দাবি তুলতে পারবে। আপনি স্থানীয় পর্যায়ে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, তার কাছে সংসদ সদস্যের কাছে যেতে পারবে, তার সমস্যার কথা বলতে পারবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করলে এই অবস্থার পরিবর্তন ঘটবে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সুলতান সালাউদ্দিন টুকু, আমি বলতে চাইছি যে এই সরকারটি তো
আন্দোলনের অর্থাৎ যে গণ অভ্যুত্থান হলো তারই ফসল, বা আপনারা সবাই অংশীজন এই সরকারকে আপনারা সমর্থন করছেন, যেটা বিএনপির ভাবতে চেয়ারম্যান তারা যে বারবারই বলছেন যে এটি আমাদেরই সরকার, ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাহলে এই সরকারের কেন আপনাদের কথা যারা অংশীজন আছে তাহলে কেন শুনছে না যে দেশের এই অবস্থা, আপনারা কেন নির্বাচনে গিয়ে আনতে পারছেন না, কেন দাবি করছেন, কেন তাদের সঙ্গে বসেই আলোচনায় আসতে পারছেন না, বা সরকারের বা দোষ দিচ্ছেন কেন? আমরা কিন্তু অসংখ্যবার বসছি, আমরা তাহলে কথা শুনছে না। অসংখ্যবার কিন্তু বলা হচ্ছে, অনেকবার বসা হয়েছে। জি। একটি রাজনৈতিক দল হিসাবে এই সরকার সকলের আন্দোলনের ফসল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এখানে প্রিন্স ভাই রয়েছে, আলোচক জ্যোতির্ময় ভাই রয়েছেন, এটা কিন্তু আন্দোলনের একটি সকল শ্রেণী পেশার ঐক্যবদ্ধ আন্দোলনের কিন্তু আজকের এই ফসল। তারা সরকার পরিচালনা করছে, তাদের তো বুঝতে হবে যে এই দায়িত্বটা সকলে মিলে দিয়েছে পরিচালনার জন্য। আপনি গণঅভ্যুত্থান হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, তখন কিন্তু ছাত্ররাই 90-এর গণঅভ্যুত্থান করেছে, এরশাদের পতন হয়েছে। ছাত্ররা কিন্তু কখনোই সরকারের পার্ট হইতে যায় না। তখনকার ছাত্র নেতারা, আমরা তখন ছোট ছিলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু ছাত্র নেতারা ছাত্র রাজনীতি নিয়েই চিন্তা করেছে, দেশের কথা চিন্তা করেছে। ক্ষমতার পার্ট হতে কেউ যায় নাই, কেউ এমপি মন্ত্রী হতে যায় নাই বা উপদেষ্টা হতে যায় নাই। কাজেই যার যেটা পার্ট তার সেইটার মধ্যেই থাকা উচিত। হ্যাঁ, গণঅভ্যুত্থানের সকলেই অংশগ্রহণের পরেই তো একটি গণঅভ্যুত্থান হয়েছে। এখানে কারো অবদান কারো চেয়ে কম না। কিন্তু আপনি যদি বলেন যে আমার অবদান বেশি, তোমার অবদান কম, এটা কিন্তু না। সকলেই 100 বার এই সরকার ফ্যাসিস্ট হাসিনার পতন চেয়েছে, তার অপকর্মের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিধায় আজকে এই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই এই ক্ষেত্রে যেটি, হ্যাঁ, আপনি ক্ষমতায় বসার পরে আপনার মানসিকতা পরিবর্তন হতে পারে যে আমি এটা ডিলে করতে যাই, কিন্তু আপনি আপনার ক্ষতি করছেন। আপনি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জনগণ কি মোটা দাগে না, জনগণের কাছে তাদের তো জবাব দিতে নেই, যেহেতু আপনাদের মাধ্যমেই সরকারটা, সুতরাং কি বা আসে যায় জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়াটা? আপনারাই তো তাদের অংশ। জনগণ থেকে এখন ওই যে এই রাজনৈতিক নেতৃত্বরা কিন্তু বলা শুরু করছে, তাহলে কিন্তু কি দাবি আদায়ের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থা তৈরি হওয়ার আগেই আমি মনে করি আপনাদেরই সরকার, আপনারাই এবার তার বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনারাই তার বিরুদ্ধে কথা বলছেন কেন? কেন সমঝোতায় আসতে পারছেন না? সমঝোতায় আসতে পারছি না এটাও আবার ঠিক না। এটা আবার দাবি বা ভুল ধরিয়ে দেওয়া রাজনৈতিক নেতৃত্বের কিন্তু কাজ। একটি সরকার রয়েছে, তারকে ভুল কোন পথে যাচ্ছে, কোন পথে গেলে ভুল হচ্ছে, একটি দল হিসাবে কিন্তু এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেহেতু জনগণের কাছে আমাদের একটি জবাবদিহিতা আছে, জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, সেই জায়গা থেকেই আমরা কথা বলছি যে এই পদক্ষেপটা সরকারের ভুল হচ্ছে, এইভাবে পথ চলা উচিত। সেই জন্যই বলা হচ্ছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। নির্বাচনের রোডম্যাপের দাবি আমরা কিন্তু করছি যে একটি রোডম্যাপ দেওয়া হোক। 90-এর পরে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, 3 মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। এই দেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী। বাস্তবতা হচ্ছে তারা একদিন ম্যান্ডেট পায় 5 বছরে, সেটি তারা তাদের অধিকার মনে করে, নাগরিক অধিকার। সেই অধিকার থেকে যারাই বঞ্চিত করতে গিয়েছে, যারা বিলম্বিত করতে গিয়েছে, তারা কিন্তু ভুল করেছে। সর্বশেষ প্রশ্ন, সুলতান সাদ্দিন টিকু, আপনারা বারবারই বলছেন, আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক সুনির্দিষ্ট তারিখ জানিয়ে, কিন্তু সেই রোডম্যাপটা তো এখনো দেওয়া হয়নি। সেক্ষেত্রে করণীয়টা কি আপনাদের? করণীয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে সকলে মিলে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে আগানো উচিত আমি মনে করি। ধন্যবাদ। এ পর্যায়ে যাচ্ছি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি কি বলেন যে বিশেষ করে বর্তমান সরকারের প্রধান এজেন্ডা সংস্কার এবং আজকে একটা মিটিং হয়েছে যেটি 8 তারিখে সংস্কার কমিশনের রিপোর্টগুলো দেওয়া হবে, এবং অন্যদিকে অনেকেই বলবার চেষ্টা করেছেন যেহেতু গত সরকার আমরা জিনিসপত্রের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা, নানা রকম বিষয়গুলো ছিল যেটা জনগণ অনেকটাই বিপন্ন হয়ে পড়ছে বলে নানা গণমাধ্যমে অনেক রাজনীতিবিদরা বলে থাকেন বলে আমরা জানি। সেক্ষেত্রে কোনটার প্রায়োরিটি কীভাবে দিতে হবে? শুধু কি সংস্কার নিয়ে ব্যস্ত থাকবে,
না এগুলোকেও সমানে গুরুত্ব দেওয়া উচিত, বা এগুলিকেই প্রথম গুরুত্ব দেওয়া উচিত? এই সরকারের কোনটা করা উচিত? ধন্যবাদ সেলিম ভাই আপনাকে এবং আমার দুজন সহ আলোচক, ওনাদের কথাগুলো শুনছিলাম। ওনাদের কথার পরিপ্রেক্ষিতে এবং আপনার প্রশ্নের সরাসরি জবাবটা হলো আসলে ওনাদের ম্যান্ডেটটা কি। প্রথমে আপনাকে একটু দেখতে হবে যে এরকমের একটি অন্তর্বর্তীকালীন সরকার যেটা আইনের মধ্যে নেই, সংবিধানে নেই, সেরকমের একটা ব্যবস্থাকে আমি আপনি সবাই মিলে মেনে নিলাম কেন, বা ওনারা যারা রাজনীতি সংশ্লিষ্ট, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাই বা কেন মেনে নিলেন? ব্যাপারটা তো এই জায়গায় যে ওই পরিস্থিতিতে যদি আমি জাস্ট রেটরিক হিসেবে বলছি, ধরুন বিএনপি একটা বৃহৎ দল হিসেবে ওনাদেরকেই চালানোর দায়িত্ব দেওয়া হলো, আমি আপনি আজকে বসে বিএনপির বিরুদ্ধে আলাপ আলোচনাগুলো করতাম, একই আলোচনায় আসতো। কারণ যে সিচুয়েশনে পূর্বতন ফ্যাসিস্ট সরকার দেশটাকে রেখে গেছে সেটাকে আসলে মেরামত না করে সেখানে যাকেই দিতেন তাকেই আসলে এই প্রশ্নগুলোর মধ্যে পড়তে হবে। কারণ আপনার কাছে টাকা নাই, কিছু নেই, 20,000 টাকা তুলতে গেলেও হচ্ছে ব্যাংকগুলো রিফিউজ করেছে, সেটাকে আমরা ধীরে ধীরে ওভারকাম করছি। যদিও আমরা যতটুকু দ্রুততার সাথে এই সমস্ত বিষয়গুলো ওভারকাম হবে ভেবেছি, সেটা অতটা দ্রুততার সাথে ওনারা পারেননি। সংস্কারের যে আলাপগুলো সেটারও একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে। আমি আপনার প্রশ্নের যে টোন সেটার সাথে 100% একমত যে ওনারা অনেকগুলো জরুরি বিষয় ফেল করছেন ওনাদের অনভিজ্ঞতার কারণে। যেমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা বলছেন, আমি পেশাজীবী হিসেবে এবং এই দেশের একজন নাগরিক হিসেবে আমি নিজেও তো ভুক্তভোগী, দেখছি সব কিছুই, যে মানুষ কীভাবে পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার উপরে গ্রিপ না আনতে পারার কারণে। গুপ্ত হত্যা বেড়েছে, নানানভাবে হচ্ছে আপনার নারীর উপর সহিংসতা বেড়েছে প্রচণ্ড রকমভাবে। প্রতিদিনই আপনি দেখবেন মিডিয়াতে কোনো না কোনো জায়গায় নারীর লাশ পাওয়া যাচ্ছে। সেটা শিশুর লাশ। আপনার কাছে এখানেই আমি আসবে, একজন দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে, আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ কুদরত আলী বলতেছিলাম, জয়পুরহাট জেলা পারুলিয়া থেকে। জি বলুন জনাব কুদরত আলী। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশে এমন কি কোনো সরকার আছে যে আমাদের জনগণের জন্য কাজ করবে বা আমাদের জনগণের দিকে তাকাবে? আর এটার মূল কারণটা হচ্ছে, আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখাই। আমি সাধারণ একজন জনগণ, আমি একটা নিম্ন ব্র্যান্ডের সিগারেট ব্যবহার করি, যেটার এমআরপি দেওয়া আছে সিগারেটের গায়ে 52 টাকা, কিন্তু সেই সিগারেটটা আমাকে ক্রয় করতে হচ্ছে 80 টাকা দিয়ে। কোথায় 52 টাকা আর কোথায় হচ্ছে 80 টাকা? এত ডিফারেন্স থাকবে কেন? আমি 52 টাকা এমআরপি দেওয়া আছে, আমি ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন জ্যোতিবাবু। তার যে প্রশ্নের যে টোন সেটি হচ্ছে যে সাধারণ মানুষ দ্রব্যমূল্য স্বস্তি চায়, আইন শৃঙ্খলার স্বস্তি চায়, দ্রব্যমূল্য কমের ভিতরে থাকে, এগুলি তাদের প্রত্যাশা। তো আমি আমার সম্মানিত দর্শকের পরামর্শ দেবো যে ধূমপানটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যিনি ছেড়ে দিলেন। কিন্তু দ্রব্য এর ভিতর দিয়ে প্রতীকী বোঝা যাচ্ছে প্রতিটি জিনিসেরই মূল্য বৃদ্ধি, যেটা জনগণ চায়। বলছে জনগণের কি সরকার থাকবে না, এটি বলতে চেয়েছে। আপনি প্রসঙ্গে যদি বলুন। দেখুন, জনগণের সরকার কনসেপ্টটাই আসলে আমাদের এখানে সে অর্থে এখনও পর্যন্ত দাঁড়ায়নি। আমরা নিজেরাও এই কথাগুলো বলছি যে জনগণের সরকার প্রত্যেকে এসে দাবি করেছে ইতিপূর্বেও, কিন্তু সে অর্থে যে আসলে জনগণের জন্য কেউ পারপাস সার্ভ করেছে হয়নি। যে আলোচনাটা প্রিন্স ভাই কিছুটা তুলেছিলেন সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের উদ্যোগতের পেছনে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারা তো দূরে থাক, বরঞ্চ আরও অনেক বেশি দানা বেঁধেছে। এখানে একটা বড় রকমের জায়গা আছে যেটা একটু পরিষ্কার করে বলা প্রয়োজন। যখন প্রথম 8 তারিখে যখন আপনার সরকার গঠন হলো, তারপর থেকে আমাদের মধ্যে এক ধরনের চঞ্চলতা, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে অনেকগুলো বিষয়কে দ্রুততার সাথে যেন তারা গ্রিপের মধ্যে নিতে পারেন এই অ্যাডভাইজাররা, সেই নিয়ে কিন্তু আমাদের একটা চেষ্টা ছিল। কন্টিনিউয়াসলি বলে গেছি, মিডিয়াতে আমরা এসেছি, আমাদের প্রেজেন্সগুলো হচ্ছে অন্য যে কোনো সময়ের চাইতে অস্বাভাবিক রকমের বেশি। কারণটা ছিল এই যে আপনার একটা নির্বাচিত সরকার, আজকে সুলতান ভাইরা যদি নির্বাচন করার পরেও আসেন, একটা বাস্তবতা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যবসায়ের জায়গা থেকে অলিগার্কদের যে পরিমাণ পাওয়ার, যে পরিমাণ ওয়েলথ অ্যাকুমুলেশন তারা এত গত বছরগুলোতে করেছে, আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা খুব পাজল ছিল, কিন্তু তাদেরকে যখনই আপনি ইউনাইটেড হওয়ার সময় দিয়ে দিয়েছেন আবার, সে আপনাকে নিয়ন্ত্রণ নেবেই। আপনার কোনো উপায় নেই, বাংলাদেশের এমন কোনো আইন নেই যে আপনাকে সেই জায়গা থেকে প্রোটেকশন দেবে। এই নিয়ন্ত্রণটা নিয়ে ফেলেছে অলরেডি বিভিন্ন সেক্টরে। আমি ছোট্ট প্রশ্ন ছিল যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, যেখানে শত শত ছাত্র জনতা নিহত হলো, এত বড় একটি গণ অভ্যুত্থান, এবং যে অভিযোগ ছিল গত রেজিমের বিরুদ্ধে দ্রব্যমূল্য সিন্ডিকেট, আমরা আপনারাও আলোচনা করেছেন, শো করেছেন, নানা কিছু করেছেন,
সেই জিনিসটাকে ভাঙা গেল না, যাবে না, এটা কিভাবে হয়? এটি সময় লাগবে, কিন্তু আমি আপনার সাথে মানে প্রশ্নের টোনের সাথে একমত। আমার কাছে তো মনে হচ্ছে যে এতগুলো রক্তের সাথে রীতিমতো বেমেনি এগুলো, এবং সে ভাঙতে পারার মতো সাহসটা দেখানো উচিত ছিল এই অ্যাডভাইজারদেরই, যেহেতু তারা ইলেক্টেড কোনো ব্যক্তি নন। এখন সুলতান ভাইরা যদি ইলেকশনে জিতে এসে যদি সরকার গঠন করেন, প্রিন্স ভাইরা যদি তাদের সহযোগী থাকেন, কথার কথা ওনাদের পলিটিক্যালি অনেক কিছু আছে, অপ্রিয় হওয়ার ভয় থাকে, অনেকগুলো সিদ্ধান্ত ওনারা চাইলেও নিতে পারেন না রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার কারণে। ধরেন আমার মতো লোক যে হচ্ছে ফ্রি টু ডু এনিথিং, তার অপ্রিয় হতে সমস্যা কি? এই সময়টাই অপ্রিয় হওয়ার সুযোগ ছিল এবং অপ্রিয় অনেক সিদ্ধান্ত নিতে পারা উচিত ছিল, যেগুলো হচ্ছে মিসিং, যেটা সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে যেত। এক্স্যাক্টলি, যেটা মানে পার্টিকুলার একটা গ্রুপের অপ্রিয় হয়ে মাস পিপলের, সাধারণ জনগণের সরকারের যে কথাটা বলছে সেটা হয়ে উঠতে পারার মতো সুযোগ ছিল, সেটা ওনারা রিস্ক নিলেন না কেউ। আপনি হোম মিনিস্ট্রির কথাই যদি ধরেন, আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলছি, আপনি কোন জায়গা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে কথা বলবেন? আপনার ইমিডিয়েট আফটার 5th of August যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে এক ধরনের প্রতিহিংসা, এক ধরনের, কিন্তু মনে হচ্ছিল যে এটার রাজনৈতিক ক্যারেক্টার আছে, এর মধ্যে ক্ষোভ আছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা অ্যাটাক হয়েছেন অনেকেই, যদিও স্কেলটা অনেক ছোট, কিন্তু সাবসিকুয়েন্টলি আসলে কারা এখন অ্যাটাকের মধ্যে পড়ছেন সেটাতে তো আর আপনি আওয়ামী লীগ বিএনপির কোনো পলিটিক্যাল ক্যারেক্টার কিন্তু এখন আর নাই, সবই কিন্তু ব্যক্তিগত জায়গা, যার যার পার্সোনাল ইন্টারেস্টের জায়গা। ধন্যবাদ, আমি আবার আসবো। রুহিন হোসেন প্রিন্স। না, আমি একটু কংক্রিট ফর্মে বলি, কারণ আপনি যে পয়েন্টটাকে তুলেছেন যে প্রথমে এটা জনগণের সরকার, এই পয়েন্টটাকে কারেক্ট না। কারণ জনগণের সরকার মানে জনগণের স্বার্থ রক্ষাকারী সরকার, তো আপনি তাহলে মিন করতে হবে অধিকাংশ জনগণের। আবার জনগণের মধ্যে আমি বলে ফেললাম যেটা উনি লাস্টে বললেন, অধিকাংশ জনগণের। সেইটা কখন কে হবে এটা কিন্তু কেউ বলতে পারে না, এমনকি নির্বাচিত হলেই হবে এমনও মনে করার কোনো কারণ নেই। আগে এটাকে পরিষ্কার হয়ে নেওয়া দরকার। বরঞ্চ আমি বলবো এই সরকারের, আমরা কিন্তু ওই যে আবার বললেন যে আপনারা, এবারে সেক্রেটারি আমি পরিষ্কার করে উত্তর দিই, আমরা তো ওই সময় কোনো জাতীয় সরকার গঠন করি নাই। সো আমরা একটা সরকারকে সমর্থন করেছি এক জিনিস, কিন্তু সব মিলে তো আমরা দায়িত্ব নেইনি। এটা গেলে সরকারটা কিভাবে আসলো? আচ্ছা, 2 নম্বর বক্তব্য হচ্ছে এই সরকার গঠনের সময় অন্তপক্ষে আমি আমার দল বা বাম জোটের কথা বলতে পারি না, আমাদেরকে জিজ্ঞেস করে তো কাকে উপদেষ্টা করবে এটা কিছুই করে নাই, কোনো পরামর্শ আমরা নেয়নি বা দেওয়ার কোনো সুযোগ ছিল না। অন্য দল দিয়েছে কিনা সেটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু আমি বলছি তারপর আপনি এবার পরের প্রশ্ন করতে উত্তর দিয়ে আমরা সমর্থন করলাম এই কারণে, কারণ এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যে ঠিক আছে যারা এটা ঠিক ওই সময় ইমিডিয়েট পাস্ট যারা প্রধান ভূমিকায় ছিল তারা যে টিমকে প্রস্তাব করেছে করুক তারা, যার জন্য আমরা প্রথম দিন থেকে বলে আসছি আপনি দ্রুততম সময়ে 3টা কাজ, একটা হচ্ছে জনগণের ওই যে জানমালের নিরাপত্তা, এবং তার মানে একটা তো আছেই যারা নিহত হয়েছে তাদের মানে এই হত্যাকাণ্ডের বিচার টিচার ওটা তো আছেই, আমি ওটার বাইরেই বলছি যে যেমন জনগণের স্বস্তি দেওয়ার জন্য জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধের জন্য আপনি ভূমিকা নেন, আমাদের যা যা সমর্থন করতে আমরা রাজি আছি, এবং তারপরে দ্রুততম সময়ে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেওয়ার জন্য আপনি কাজটা করেন। কিন্তু আমরা দেখলাম যে এই কাজটা করার জন্য যা যা করা দরকার, প্রথমত আমি ওই প্রথম পার্টে বলেছি এইটার জন্য তো আপনি তো বাজার ব্যবস্থার সংস্কারে হাত দেওয়া দরকার ছিল, সেইটা ওনারা দিলেন না। আচ্ছা ঠিক আছে, ওনারা যদি নাও দেন, যদি ওনারা রাজনৈতিক দলগুলোর সাথেও পরামর্শ করতেন যে এই ব্যাপারে কি করব, তাহলে হয়তো আমরা একটু দায় নিতে পারতাম, সেইটা ওনারা করলেন না করার ফলে যেটা হয়েছে ওই যে না, আপনি বলুন এটা কি সাধারণ মানুষ কি গ্রহণ করবে আপনাদের এই দাবিটা? যেহেতু আপনারা না মোটেই না, এমনি হয়নি, আপনারা না এটা আপনি একটা ভুল উপস্থাপনায় যাচ্ছেন। আমি আবার রিপিট করছি, আমার কথাটা আবার ভালো করে বোঝেন। মানুষ এটা বুঝতেছে, আমি তো বারবার বলছি এই যে প্রধান উপদেষ্টা পরিষদ কি কমিউনিস্ট পার্টির সাথে কথা বলেছে? আমি যতদূর জানি বিএনপির উনি বলবেন বলে ওই কথার উত্তর দেন, আমাদের সাথে তো কথা বলে করে নাই। আমি তো সব দায় নেব না, কিন্তু আমি সমর্থন করতেছি এই কারণে যেহেতু সে নির্বাচিত সরকার না, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই জন্যে, কিন্তু সমর্থন করতেছি মানে এইটা না তার কোনো অন্যায় কাজকে সমর্থন করতেছি, সব কাজকে বারবার বলতেছি যে এইটা করতেছেন এটা ঠিক করছেন না, কিন্তু আমি প্রত্যাশা করছি না যে তিনি এই কাজগুলো আমাদের কথার উপরেই করবেন। যার জন্য বলছি যে আপনি তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনার তো বেশি দায়িত্ব না, আপনি হয়তো যদি ভালো কাজ করতেন তাহলে হয়তো 2-4 দিন থাকবেন কিনা এটা ভাবতে পারতাম, কিন্তু আপনি যেহেতু ভালো কাজ করতেই পারতেছেন না, জনজীবনের সংকট তৈরি করছেন, এবং তাতে করে হচ্ছে কি যাদেরকে হটানো হলো এবং যে এই যে শত শত মানুষ শহীদের মৃত্যুবরণ করলো,
তাহলে তো মানুষের কাছে প্রশ্ন উঠবে যে এই শহীদি দানের ফলাফল কি হলো, এক দলকে হটিয়ে দিয়ে তাহলে লাভ কি হলো। এই জন্য আপনার যেহেতু দায় না, আপনি দ্রুততম সময় নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেন, আমরা তার সাথে ফয়সালা করতে চাই। কিন্তু তারপরে যদি উনি জোর জুলুম করে তো ওনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছাড়া তো কোনো উপায় নেই। তবে কিভাবে করব উনি যেটা বলেছেন আন্দোলনকারী দলগুলোর সাথে আলোচনা করে এটা দর্শক টেলিফোন আছে, ফোনটি নেই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। জি, শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আলোচক হিসেবে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি ফেনী থেকে বলছি, আমি ফেনী থেকে শামসুল আরিফিন বলছি। আমি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে রাজনৈতিক নেতারা এমন ভাবে কথা বলেন যে কিছুক্ষণ আগে একটু শুনলাম একজন বললেন যে 69-এর আন্দোলনের ছাত্ররা অভ্যুত্থান করেছে কিন্তু রাজনীতিতে তারা আসে নাই। এটিকে উনি খুব ইতিবাচক ভাবে দেখছেন। তাহলে বিষয়টা কি এই দাঁড়াচ্ছে, প্রয়োজন মতো শুধু ছাত্ররা রক্ত দেবে কিন্তু দেশ পরিচালনা তারা করতে পারবে না। এই ছাত্ররা তো বিএনপিরই, জামাতেরই, সকলেরই। আমরা তো সবসময় বলি যে নতুন প্রজন্ম আমাদের দেশ চালাবে, রাজনীতি করবে, দেশ নিয়ে ভাববে, সংস্কার করবে। তাতে সমস্যাটা কোথায় আমি বুঝি না। আর যে নির্বাচন বলেন, আজকে যাদেরকে আমরা খুব ক্লাসিক্যাল পলিটিশিয়ান জানি, আজকে সেখানে এমন একজন মানুষ আছে, আমি নাম নিতে চাই না, উনিও এখন নির্বাচনের সুরে এমন ভাবে কথা বলছেন, নির্বাচন তো আওয়ামী লীগ সরকারও নির্বাচনের মাধ্যমে এসেছিল, আসেনি। ওনারা যে নির্বাচন করেন, তো সেই নির্বাচন তো কেবলমাত্র সংস্কারবিহীন নির্বাচন তাদেরকে ফ্যাসিস্টে পরিণত করেছে। এখন শোনেন, এই দেশের মানুষ এখন অনেক বুদ্ধিমান। আমরা গ্রামে থাকি, আমরা মানুষের কথাবার্তা খুব ভালো বুঝি। মানুষ খুব ভালোভাবেই বুঝে সংস্কারবিহীন নির্বাচন চাওয়া মানে কি, শুধুমাত্র ক্ষমতায় যে বিগত সরকারের আরেকটা পুনরাবৃত্তি করা, এটা জনগণ খুব ভালো করে বোঝে। আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো জনগণকে একটু আধটু এখন আমলে নেওয়া উচিত। জনগণ যে অনেক কিছু বোঝে, ওনারা হয়তো ঢাকায় থাকেন, মানে টকশোতে থাকেন, ওনারা জনগণের পালস আমার কাছে মনে হয় বোঝেন না। আমাদের গ্রামের মানুষ সবাই বোঝে। যারা সংস্কারবিহীন নির্বাচন চায় তার মানে গতানুগতিক একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে প্রত্যার্পণ মাত্র। এখানে জনগণ কিছুই পাবে না। আজ আমি এখানে একজন প্রিন্স সাহেব, ওনাকে আমি খুব খুব ফলো করি অনেক দিন থেকে, ওনাদেরকে আমরা ক্লাসিক্যাল পলিটিশিয়ান মনে করি, কিন্তু ওনারাও যখন কেবলমাত্র সংস্কার বিদ্বেষী হয়ে কেবলমাত্র রাজনীতির কথা বলেন, তাহলে 2000 ছাত্রের রক্তের কি দরকার ছিল? ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। সুলতান সালাউদ্দিন টুকু আপনাকে একটু প্রশ্ন করেছেন। দর্শক যে প্রশ্নটি করলেন আর কি, আমি শুনছিলাম যে 69-এর কথা বলা হয় নাই, আমি 90-এর কথা বলেছি। সকল দল মিলিয়েই 90-এর গণঅভ্যুত্থান হয়েছে এবং তারা কিন্তু সকলেই রাজনীতি করেছে। ছাত্র রাজনীতির পাঠ শেষ করে জাতীয় রাজনীতিতে গিয়েছে এবং পরবর্তীতে কেউ কেউ মন্ত্রীও হয়েছে, সরকারে গিয়েছে। অভিজ্ঞতার আলোকে মানুষ কিন্তু পদক্ষেপ নেয়। আজকে যে ছেলেটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে কেউ ভর্তি হয়, তখন তার যে সিনিয়র থাকে তাদের সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনেক কিছু শেয়ার করে পদক্ষেপ নেয়, পথ চলে। মূলত হয়েছে কি, নির্বাচন হচ্ছে একটি বাস্তবতা। আর সরকারের ছাত্ররা এখন দেখেন যে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠে, থার্ড ইয়ারে উঠে ফাইনাল পরীক্ষা দেয়, বিসিএস কর্মকর্তা হয়। এখন সচিব যে হয়, সে কিন্তু অনেক চড়াই উতরায় পার হয়ে সচিব হয়। এখন ওই ফার্স্ট ইয়ারের ছেলেটা বা বিশ্ববিদ্যালয়ে গোয়িং যে ছেলেটা পাশ করে মাত্র বেরোলো, বিসিএস কর্মকর্তা পরীক্ষা দিয়ে বিসিএস কোয়ালিফিকেশন করলো, তাকে যদি আপনি হুট করে সচিবের উপরে বসিয়ে দেন, তাহলে কি বাস্তবতায় কি ওই সচিবের চাইতে অভিজ্ঞতা সম্পন্ন লোকই তো সচিবের উপরে বসতে হবে? এটি কিন্তু বাস্তবতা, এক্সপেরিয়েন্স সব মিলিয়েই আমি ওই জায়গাটাই বলছিলাম যে ছাত্ররা কিন্তু দেশকে সঠিক লাইনে পথ দেখায়। 90-এর আন্দোলন বলেন, 69-এর আন্দোলন বলেন, ভাষা আন্দোলন বলেন, 70-এর আন্দোলনের, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। কাজেই তারা কিন্তু কেউই তাৎক্ষণিকভাবে হুট করে কেউ কিন্তু সরকারে বসে নাই। সবাই অভিজ্ঞতা অর্জন করে তারা কিন্তু একটি পর্যায়ে গিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমি সেই প্রসঙ্গেই বলছি
যে আজকে দেশটা বাস্তবতায় যদি বলি যে দেশের এই বাস্তবতায় মানুষ কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, জনগণ কিন্তু সে এই ফ্যাসিস্ট সরকারের নির্বাচনের কথা বললেন, ফ্যাসিস্ট সরকার কি নির্বাচন করেছে? ফ্যাসিস্ট সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, প্রশাসন ভোট করে দিয়েছে, পুলিশ ভোট করে দিয়েছে, সিল দিয়ে দিনের ভোট রাতে নিয়েছে, তারা তো আর নির্বাচন বলা চলবে না। এই নির্বাচনের সাথে 91 নির্বাচন মিলালে হবে? ফ্যাসিবাদ কখন মানুষের মধ্যে বিল্ড আপ হয়? যখন আপনি ক্ষমতা লোভী হবেন, ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে রাখতে চাবেন, তখন আপনি অন্যায় প্রবণতা নিজের মধ্যে বিল্ড আপ হবে। কাজেই যারা ক্ষমতার লোভ করবে যে ক্ষমতার চেয়ার এটি আমার পার্মানেন্ট, আমি এইটাতে বসেই থাকব, যা ইচ্ছা তাই হোক, কে কি অবস্থা বিবেচনা করলো আমি এটা বিবেচনা করব না, আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনা তো তাই করেছে। এখন সেই মানসিকতা যদি আপনিও পোষণ করেন যে আমি এই দেশের যে মূল রাইট জনগণের ভোটের অধিকার, 70-এর ভোট যদি তৎকালীন পাকিস্তানিরা ওই ভোট মেনে নিত, তাহলে কিন্তু 71 হলেও নাও হতে পারত, কিন্তু পরবর্তীতে হতে পারত। আর এরশাদও যদি ভোটের রাজনীতি ধ্বংস না করত, এরশাদও কিন্তু স্বৈরাচার হতো না, নিজে বিল্ড আপ হতো না। এই ফ্যাসিস্ট হাসিনা যখন ভোটের রাজনীতি ধ্বংস করতে গেছে, তখনই কিন্তু তার মধ্যে এই স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিবাদের মনোভাব তৈরি হয়েছে যে আমি যে কোনো কায়দায় অন্যায়ভাবে আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। সেই জন্য আমি বলবো যে আমাদের এই দেশটি আমাদের সকলকেই দেশের চিন্তা করতে হবে। দেশের চিন্তা করতে হলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সকলকে মিলে স্টাবলিশ করতে হবে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। জ্যোতির্ময় আপনাকে দুটি প্রশ্ন, সে প্রথমত হচ্ছে যে নির্বাচন নিয়ে, অর্থাৎ নির্বাচন নিয়ে একটা কিছু কিছু রাজনৈতিক দল বলছে দ্রুত নির্বাচন দিন, অন্য দলগুলো বলছে, আন্দোলন অংশগ্রহণ তারা বলছে যে পরিপূর্ণ সংস্কারের পরে নির্বাচন দিতে হবে। তাহলে এখানে একটা ডিফারেন্ট একটা অপিনিয়ন আছে। অন্যদিকে যে সংস্কার প্রস্তাব নিয়ে কিছু কিছু প্রশ্ন উত্থাপন করেছে অনেকেই, যে চ্যালেঞ্জগুলো হচ্ছে যে রিপোর্ট দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে মতনৈক্য হওয়ার সম্ভাবনা থাকবে, সংস্কার কে করবে তা নিয়ে একটি মতনৈক্য থাকতে পারে। অন্যদিকে সংস্কারের কবে নাগাদ, অর্থাৎ স্বল্পমেয়াদী হবে না দীর্ঘমেয়াদী হবে, এ নিয়ে একটি বিতর্ক কিন্তু আছে। তাহলে সব কিছু মিলিয়ে জটিল অবস্থার সৃষ্টি হচ্ছে। তাহলে কীভাবে হবে, সমাধান কীভাবে হবে, নির্বাচন কীভাবে হবে? তাহলে দেখুন, এই আলোচনাগুলো তো চলবে এবং ওনারা কিন্তু বলেছেন যে সংস্কার প্রস্তাব যতগুলো আসবে সবগুলো নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবেন। প্রাথমিকভাবে তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবেই, এর বাইরেও যারা আছে অনেকের সাথে স্টেক হোল্ডারদের আলোচনা করার সুযোগ আছে। আর রাজনৈতিক দলগুলো তাদের যে আপত্তি উত্থাপন করবে বা দ্বিমত পোষণ করাটা, এটাই তো আসলে প্রয়োজন এখন, যেটা ইতিপূর্বে এত বছর ধরে অনুপস্থিত ছিল। কারণ আমার কাছে যেটা মনে হয় যে আপনি প্রশ্নের মধ্যে যে জায়গাটা আছে যে কোনোটা হচ্ছে স্বল্পমেয়াদী, কোনোটা দীর্ঘমেয়াদী সংস্কার। যখন রাজনৈতিক দলগুলো হচ্ছে আলোচনার মধ্যে ঢুকে যাবে এবং কমিটমেন্ট করবে যে দীর্ঘমেয়াদীগুলো আসলে তাদের হাতে পড়বে, স্বল্পমেয়াদীগুলো যেগুলো করা সম্ভব সেগুলো এখনই করা যায়। এখন কে করবে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন ধরেই শুনতে হচ্ছে আমাদেরকেও, ব্যাখ্যার জায়গায় আইন পেশায় থাকার কারণেও এই প্রশ্নগুলো প্রায় সময় শুনছি। সেখানে আপনাকে কনসিডার করতে হবে যে আপনি যখন প্রশ্ন তোলেন যে কে করবে, তখন হচ্ছে কেন করছে সেটাও তো আগে তুলতে হয়। তো সেটা যখন তুলছেন না, ওরা যখন সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আসা পর্যন্ত আপনি এডমিট করছেন, সেগুলো পাশ করার ক্ষেত্রে আর আপনার মেনে নেওয়ার ক্ষেত্রে তো সেম যুক্তি, ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা নিয়ে হচ্ছে এখন পর্যন্ত আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলছি যে তাদের কাজগুলোকে আমরা জনগণ মেনে নিয়েছে, জনগণের ম্যান্ডেট আছে, সেটা যে প্রক্রিয়ায় যেভাবে আসুক না কেন সেটা আমরা সবাই দেখেছি। আপনি যে প্রশ্ন আমি করেছি যে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে পরিপূর্ণ সংস্কার করার পরে নির্বাচন, অন্যদিকে স্বল্প মেয়াদে হলে অনেকে চাচ্ছে স্বল্প মেয়াদে। তাহলে এখানেই তো একটা দ্বিমত হচ্ছে। কিন্তু আমি আমার বোঝাপড়ার জায়গা থেকে যেটা দেখছি, পরিপূর্ণ সংস্কার কমপ্লিট করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এটা করা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টেরও স্ট্রেংথ আছে কিনা টিকে থাকার মতো। কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাই হচ্ছে মেইন সমস্যা, যেটা হচ্ছে থাকতে দেওয়া না দেওয়া ডিসাইড করবে। সেটার জন্য একটা নির্দিষ্ট মেয়াদের পর এখানে যদি এই দ্বন্দ্ব যদি কন্টিনিউ করে, মতনৈক্য যদি থেকেই যায়, সেক্ষেত্রে কি হবে?
দেখুন, এটাকে কোনো না কোনো জায়গায় রিজলভ করতেই হবে। সেটা রাজনৈতিক দলগুলোকেও আসলে কিছুটা উদার হয়ে আসলে এগিয়ে আসতে হবে যে আলটিমেটলি এটা নিজেদের কেবলমাত্র বোঝাপড়ার বিষয় নেই, এটা বোঝাপড়াটা কিন্তু দেশের মানুষের জন্য। দেশের মানুষের রিপ্রেজেন্টেশনটা ওনারা করেন, সেটা যাচাই করার পদ্ধতি কিন্তু ভোট, যে কারণে ওনারা ভোটের কথা বলছেন। এর বাইরে তো আপনি যদি চিন্তা করেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো সবাই সেলফ অ্যাক্লেইমড লিডারশিপ। আমি নিজে বলছি যে আমি অমুক দলের নেতা, কিন্তু জনগণ আমাকে নেতা মানছে তো ভোটের মাধ্যমে, ভোট দিয়ে সেই স্বীকৃতিটা দিচ্ছে, সেটা আসতে হবে। কিন্তু মিনিমাম সংস্কারটা আমি ব্যক্তিগত জায়গায় মনে করি যে মিনিমাম সংস্কারটা জরুরি। আদারওয়াইজ কনস্টিটিউশনের জায়গাটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে পাওয়ারের অ্যাকুমুলেশনটা এমনভাবে এক ব্যক্তি কেন্দ্রিক ছিল, সেটা আসলে যেই সরকারই ক্ষমতায় আসুক সে স্বৈরাচারী হতে বাধ্য। ইতিপূর্বের যত সরকার ক্ষমতায় থেকেছে প্রত্যেকেই আসলে স্বৈরাচারী আচরণ করেছে। ফলে এই যৌক্তিক সংস্কারগুলি যদি আপনি না করেন, যেটা আমাদের একজন দর্শক ফেনী থেকে খুব রাইটলি আসলে বলেছেন যে আপনি সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে, কিন্তু তারা যখন কাজ করতে যাবেন তাদের গাইডিং ব্যাপারটা কি থাকবে? গাইড করবে তো ল, আমার কনস্টিটিউশন এবং তার মাধ্যমে অন্যান্য যে সমস্ত আইনগুলো আছে, সেইটা যদি আপনাকে বারবার একক সিদ্ধান্ত নিতে বাধ্য করে, স্বৈরাচারী হয়ে উঠতে বাধ্য করে, আপনার 15 বছর পরে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের হটানোর জন্য আবার আরেকটা ছাত্র আন্দোলন করে উঠবে, অভ্যুত্থান হবে। এই প্রক্রিয়ায় ভিসিয়াস সার্কেলের মধ্যে আমরা ঘুরতে থাকব। ফলে কিছু সংস্কার আমার যেভাবে হোক আমি সমালোচনা করে পারি, সহযোগিতা করে পারি, এই ইন্টারিম গভর্নমেন্টকে বরঞ্চ আমি বাধ্য করতে চাই যেন তারা যে দায়িত্ব নিয়ে তাদেরকে বসানো হয়েছে সংস্কারটা যেন তারা করে যান। তাদের এটা রেসপন্সিবিলিটি, নৈতিক, এবং তাদের যে কারণে বসানো হয়েছে যৌক্তিকভাবেও তাদের এই সংস্কারগুলো টু সাম এক্সটেন্ট করে যেতেই হবে। আদারওয়াইজ হচ্ছে তাদেরকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে যে তারা কেন ফেল করলেন। এই জবাবদিহির জায়গাটা তৈরি। একটি প্রশ্ন আপনার কাছে। আমরা গণমাধ্যমে জানি যে ছাত্ররা দল গঠন করবে, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের কথা বলেছেন। অন্যদিকে বলা হচ্ছে যে ছাত্ররা দল গঠন করার পরে অনেকেই বলবার চেষ্টা করেছেন যে ক্ষমতার ছত্র ছায় থেকে দল গঠন করাটা অনেকের নৈতিকতার প্রশ্ন তুলছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি সরকার এমনটি করে তাহলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচন কন্ডাক্ট করবার জন্য। সেই ক্ষেত্রটাকে আপনি কি বলছেন? আচ্ছা, আমি এখানে অনেকগুলো আলোচনা আসছে, এই সময় কম তো ব্যাখ্যা করলে ভুল বোঝানো যায় না, তবু ছোট ছোট করে একেবারে এক দুই কথাই বলি। প্রথম কথা, ছাত্ররা কেন, সবাই তো রাজনৈতিক দল করতে পারে। আন্দোলন করার পরে সে রাজনীতিতে জনগণের কাছে আসবে, ভোটে জিতে সে ক্ষমতায় আসুক, কেউ বারণ করে না। বিগত দিনে আন্দোলনগুলোর কথা আসছে, আন্দোলন করার পরে কোনো ছাত্র কোনো নেতা নিজেই উপদেষ্টা হয়েছে এমন উদাহরণ নাই। সে যে দল করে বা নিজে দল গঠন করে নির্বাচিত হয়ে আসতে পারে, আপত্তি নাই, সেইটা বিবেচনা করা উচিত। সুতরাং আন্দোলনকারী কেউ ক্ষমতায় আসতে পারবে না, বসতে পারবে না, সে কথা কিন্তু আমরা কেউ বলছি না, কিন্তু বলছি থ্রু নিয়মের মধ্য দিয়ে আসেন। এক, দুই, এবারে এখন যদি বলি দ্বিতীয়ত, রাজনৈতিক দল গঠন যে কেউ করতে পারে, কিন্তু একটা সরকারের ছত্রছায়া থেকে রাজনৈতিক দল গঠন করলে সেইটা নৈতিক হয় না। তাইলে হবে কি, এই সরকার তো দল নিরপেক্ষ সরকার, তা সে কি একটা আবার কিংস পার্টি করতে চায়? সে নিজে ভালো কাজ করুক খারাপ কাজ করুক সেইটাকেই হালাল করার জন্য, সুতরাং সেটা গ্রহণযোগ্য হবে না। পরিষ্কার বক্তব্য। এবার আসি ওই যে আমাদের ফেনীর ভাই কতগুলো কথা বললেন। প্রথম কথা বলি, দেখেন এইখানে এটা খুবই ভুল উপস্থাপনা। আমি চ্যালেঞ্জ করে যে এত আলোচনা বড় সময় নিয়ে আসেন, আলোচনা করতে চাই। আপনি বলেন অল্প সংস্কার আর বড় সংস্কার, ভাই কি আমাকে বলেন তো? সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এখন আমরা পরিষ্কার করে বলেছি আমাদের দলের দিক থেকে, এবং আমার জানা মতে রাজনৈতিক দলের যারা আছে কেউ হয়তো তার শেডের ডিফারেন্সেস আপত্তি করে নাই। আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন। ভালো করে আবার বলি, নির্বাচন কিন্তু হুটহাট করে চাই না, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন চাই। ওর জন্য যা করা দরকার করতে হবে, কিন্তু উদাহরণ একটা না দিয়ে পাচ্ছি না। ধরেন আমরা বামপন্থা বরাবর বলে আসছি যে টাকার খেলা দূর করতে হবে, তার জন্য নির্বাচনের দরকার হলে প্রচার প্রপাগান্ডার দায়িত্ব নির্বাচন কমিশন নিক। আমি দেখলাম সংস্কার কমিটি একটা প্রস্তাব করেছে, আগে বোধহয় পার পার্সন যত ভোটার 5 টাকা, এবার 10 টাকা করলো। যদিও এইটা কেউ মানে নাই, তাহলে এই সংস্কার তো আমি মানি না। আমি মানতে চাই এমন সংস্কার যাতে করে টাকার খেলা মুক্ত নির্বাচন হবে, প্রশাসনিক কারসাজি মুক্ত হবে, আরো অনেক সংস্কার, তাহলে সেটা তো আমরা চাই। উইদাউট সংস্কারে কিন্তু নির্বাচন কেউ চাই না। কিন্তু আমরা দেখছি সংস্কার অন্য কিছুর নামে কালক্ষেপণ হচ্ছে। ব্যারিস্টার সাহেব যেটা বলছে খুব কারেক্টলি বলেছে, ও ব্যাপারে আমাদের দ্বিমত নেই। আমরা লিখিত বলা আছে যে ভালো নির্বাচনের জন্য বা স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা বন্ধ করার জন্য যদি জরুরি সংস্কার থাকে করো, কিন্তু এখন বাংলাদেশের নাম কি হবে, চার মূলনীতি কি হবে? আপনি কি এই অহেতুক আলোচনাগুলো
যেটা সেটেল জিনিস এনে কি আপনি নতুন সংকট তৈরি করবেন? তা আমি তো দেখছি আপনি সংকট তৈরি করছেন। সুতরাং আমরা সংস্কার চাচ্ছি না তা না, বড় সংস্কার ছোট সংস্কার এই শব্দ বলেই কালক্ষেপণ করছে, তাও মানতে রাজি ছিলাম। যেটা আপনি সূচনায় বলেছেন, যদি বুঝতাম জনজীবনকে স্বস্তি দিচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দূর করতে পারছে, ভালো ভালো কাজ করছে। এখন ভালো কাজ শুনি কম্বল কয়টা বিতরণের জন্য হেলিকপ্টার, গাড়ি এখন দেখলাম আজকে কতজন উপদেষ্টা একাধিক গাড়ি চলে। তা আপনি কোনটা কি করতেছেন একটু বোঝাই বলেন তো ভাই। কিন্তু আমি প্রত্যাশা করছি না, আগেই বলেছি, কারণ এনারা তো এই ধরনের দলীয় সরকারও না, দলীয় সরকার নিয়ে পরে কথা বলছি, এনারা তো এক ধরনের ককটেল মার্কা এবং তার মধ্যে ওই ধরনের পলিটিক্স করা লোক আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং মেলা প্রত্যাশা নাই। তাহলে ওনাদের রেমেডিটা হচ্ছে এই ধরনের রিকমেন্ডেশনগুলো করুক, জরুরি যতটুক পারে করুক, কিন্তু টার্গেট করুক নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়া। আমার শেষ বক্তব্য হচ্ছে, এই কথা কিন্তু আমি আগেও বলেছি, বারবার বলছি, এটা সবাই সত্য কথা, এটা বুঝতে হবে। নির্বাচিত হলেই, আমি বিগত দিনে ভোট হয়েছে কিনা তো আগেই বলা আছে, নির্বাচিত হলেই সে জনগণের সরকার হবে, এটা কে বলেছে? নির্বাচিত হওয়ার পরে ওই যে একটু বলছিলেন, যদি সে কি বলে ক্ষমতাটাই তার কাছে মুখ্য হয়, আজকে নির্বাচিত হওয়ার পরেও কিন্তু সে স্বৈরাচারী হইতে পারে, আরো খারাপ হইতে পারে। কিন্তু সেফটি ক্লজ কোনটা থাকে জানেন? জনগণ যাকে ভোট দিয়ে করেছে, এইবারে নির্বাচন সংস্কার আমরা তাহলে শেষ করি, এমন একটা ক্লজ নিয়ে আসি যে যাকে নির্বাচিত করবে 5 বছরের জন্য জমিদার হবে না, রিকল সিস্টেম থাকুক। তাহলে এমন সংস্কার করেন যে যাতে করে ওই নির্বাচিত প্রতিনিধিকে, সে যদি জনগণের কাজ না করে, স্বৈরাচারী ভোটের প্রবণতায় তাকে আমরা টেনে নিচে নামানোর কাজটা করতে পারি। সেটাই তো আমরা, সেই কাজের তো কোনো আলামত দেখছি না এই সরকার। আগামী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা কি বর্তমান সরকারের অধীনেই হবে, না তত্ত্বাবধায়ক যে একটা আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নির্বাচনটি কিভাবে হবে, আপনি যেই কাদের আন্ডারে হবে নির্বাচনটি? প্রিন্স ভাই বললেন, আমরা তো এই সরকারের আন্ডারে, অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এই নির্বাচনের রোডম্যাপ চেয়েছি, নির্বাচন চেয়েছি আমরা। দেখেন, আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু 31 দফা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সকলকে নিয়ে 31 দফা উপস্থাপন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। কষ্ট করে কিন্তু উনি বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন। 31 দফায় কিন্তু ছাত্রদের অধিকারের কথা বলা হয়েছে, যুবদের অধিকারের কথা বলা হয়েছে, দেশ গঠনের পরিচালনার ভারসাম্যর কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে ক্ষমতার ভারসাম্যর কথা বলা হয়েছে, আইন বিভাগের সাথে শাসন বিভাগের ভারসাম্যর কথা বলা হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দল থেকে 31 দফা জাতির কাছে আমরা উপস্থাপন করেছি। কথা হচ্ছে একটি, যে সংস্কার প্রয়োজন রয়েছে, মানুষের প্রয়োজনেই মানুষ সংস্কার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের যেটি অধিকার, ভোটের অধিকার, নির্বাচনের মধ্য দিয়ে যখন কেউ ক্ষমতা আসে, আপনি নির্দিষ্ট করে দেন যে এই সময়ের পরে কেউ আর ক্ষমতা থাকবে না। এই সময়ের পরে যদি কেউ ক্ষমতার থাকার যে প্রবণতা, ওইটাই তো স্বৈরাচার এই মনোভাব তৈরি হয়ে যাচ্ছে তার মধ্যে। বিষয়টা হচ্ছে, একটি নির্বাচন যখন হয়, একজন ক্যান্ডিডেট কিন্তু তার জনগণের কাছে যায়, কিছু প্রতিশ্রুতি দেয়, তাকে যখন আবার সেই জনগণের কাছে আসতে হয়, তখন কিন্তু তার ওই দ্বিতীয়বার আবার কি প্রতিশ্রুতি দিবে, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেইগুলি ঠিকভাবে সে কাজ করছে কিনা, করেছে কিনা, তখন কিন্তু তার সামনে যেতে হয়। আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, প্রিন্স ভাই ভালো বলতে পারবেন, ছাত্র সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি, তখন কিন্তু আমরা অনেক হিসাব কিতাব করে ক্যাম্পাসে চলতাম, শিক্ষা প্রতিষ্ঠানে চলতাম, কারণ ভোট চেতে হতো যে এইবার 1 বছর পর পর ভোট হতো, এইবার ভোট পাই নাই, দেখা গেছে জিএস এইবার বিজয় অর্জন করেছে, তার কাজের কারণে কিন্তু দ্বিতীয়বার সেই বিজয় অর্জন করতে পারে নাই। কাজেই যারা ছাত্র রাজনীতি করেছে তারা কিন্তু পলিটিক্সের সেই কালচার মর্মটা কিন্তু বুঝে, যে ভোটের রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ জনগণের ক্ষেত্রে। ভোটের ক্ষেত্রে ভোট একটি অধিকার, তার কাছে ক্ষমতা থাকে। আমি যেটি প্রথমেই আপনাকে বলেছি, এই দেশের মালিক, এই দেশের জনগণ, তার কাছে কি আছে? ভোট আছে, যে আমি পছন্দ মতো ভোট দিয়ে সরকার পরিবর্তন করব। আপনি এই সিস্টেমটা যাতে সঠিকভাবে চলে, সেই সংস্কারটা আপনি আগে করেন না কেন? প্রধান সংস্কার, হ্যাঁ, এটাই তো প্রধান সংস্কার, ধন্যবাদ। যে জনগণের সরকার, জনগণের কাছে যেতে হবে তোমার পাওয়ার রিনিউ করতে হলে। কাজেই মানে আমি পাওয়ারের কথা বলবো না, এখানে বলবো দায়িত্ব পালনের কথা। মালিক হচ্ছে জনগণ, আর আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে।
আমি এটি পরিচালনা করার দায়িত্ব পাচ্ছি, এখন আমি যদি মনে করি এটি আমার মালিকানা দিয়েছে, আমি যা ইচ্ছা তাই করব, সেটা করা এই যাবে না। মানসিকতার পরিবর্তন হতে হবে ধন্যবাদ সকলের। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি বলুন যে আসলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে, সবকিছু মিলে স্বস্তির পরিবেশ কিভাবে তৈরি করা যায়? দেখুন, এই পুরো যারা এখন ক্ষমতায় আছেন তাদের মনে হয় যে আর একটু প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। যে কাজগুলো নিয়ে আমরা কথা বলছি, ওনারাও যে কোনো বিষয়ে দ্বিমত করেছেন বা ভিন্ন কিছু বলেছেন, বিষয়টা কিন্তু সেরকম নয়। আজকে যে আবার এই অবিশ্বাসের সুর কিংবা তাড়াতাড়ি নির্বাচন চাওয়া হচ্ছে, বিএনপি কিন্তু শুরু থেকে কোনো প্রেশার কিন্তু দেয়নি রাজনৈতিক দল হিসেবে, কিংবা রহিন ভাইরা অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু প্রেশার তৈরি করেনি। আজকে 6 মাস পর যখন আপনি অবজার্ভ করার পর দেখছেন যে ধীরগতি, খুবই শ্লতভাবে চলছে সব কিছুই, ফলে ওনাদের কিন্তু নির্বাচন চাওয়ার এই যে দাবি, সেটার পেছনেও তো যুক্তি তো আছেই। কিন্তু আমি আমার জায়গায়, আমি একজন রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে এবং যারা এখন আছেন তাদের অনেকের সাথেই অনেক রকমের কাজ করার ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে, ফলে তাদের কিছুটা তো জানি, চিনি, তাদের অনেক কিছুই অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু আমার মনে হয় না যে ওদের উদ্দেশ্যের কোথাও বড় রকমের ঘাটতি আছে। তারা মানে সংস্কার করতে চান, প্রয়োজনীয় কাজগুলো সেরেই তারা হয়তো তাদের জায়গাটাকে ছেড়ে দিতে চান। কিন্তু সেটা যদি দীর্ঘায়িত হয় এবং তারা যদি আসলে কাজ দেখাতে না পারেন, তাহলে পুরো ব্যাপারটাই ক্ষতিগ্রস্ত শুধু ওনারা হবেন তা না, সারা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো আমরা যে সুযোগটা পেলাম এই সুযোগটা হাতছাড়া হবে এবং এর পরের পরিস্থিতিগুলো কোন দিকে যাবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। আমি আর সময় দিতে পারছি না। আচ্ছা 30 সেকেন্ডে বলি। আপনি ওই যে কোশ্চেন করছেন যে নির্বাচনকালীন সরকার কি হবে, আমার ধারণা ইউনূস সাহেবকে জিজ্ঞেস করলে উত্তর পাবে এই কারণে, কারণ নির্বাচন হইতে হবে দল নিরপেক্ষ সরকার অধীনে। নির্বাচন ঘোষণার পরে যদি দেখি ইউনূস সাহেব এবং তার টিম বা কেউ দল নিরপেক্ষতা হারিয়েছেন, ন্যাচারাল তাদের বাদ দিয়েই করতে হবে, উপায় নেই। ধন্যবাদ। এবং এই উত্তর ইউনূস সাহেবই যথার্থ। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা শুনে। বাজন দর্শক, স্বপ্ন ধরা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।